নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে যাতে রাজ্য সরকারের আস্থা বাড়ে, রাজ্য সরকারের প্রতি তার বিভিন্ন ব্যবস্থা নেওয়া। আস্থা বাড়াতো দূরস্থান, বরং 30 তারিখ শুনানির পর সুপ্রিম কোর্টে আরও কিন্তু সম্পর্ক খারাপ থেকে খারাপের দিকে চলে গেল। কেন? কারণ সাগর দত্ত হসপিটালে ডাক্তারদের উপর হামলার ঘটনার পর আমরা দেখলাম রাজ্য সরকারের যিনি আইনজীবী আছেন রাকেশ দ্বিবেদী পুরো তার দায় ঠেলে দিলেন হচ্ছে ডাক্তারদের ঘাড়ে। Yes, I'm grateful. My lords, in all of this, there have been 2 attacks. On the 27th of September in Shagor Dotto Medical College Hospital, there was an assault when the mob entered and the police and the non-state security personnel, the Rati said that they are doubling down on, stood back. So, my lords, there is Nobody a second stood attack back. that happened yesterday. My lords, if I may just... That you are investigating. This is not a general investigation into what is happening on issues of law and order in every hospital. Yes. But we take it that you are taking action in accordance with We have filed Can no, have been my lords, listed in this FIR regard, because action the- is not The being two taken. versions are that a patient died because, my lord, he was not provided bed. He was critical. No doctor attended. No, Only my lords, the these doctor- allegations cannot be But made, there my is- lords. There are- These allegations cannot be made, my lords. surely we can't অর্থাৎ ডাক্তারদের জন্যই ওই রোগীর মৃত্যু হয়েছে এরকমই উনি জানিয়ে দিলেন, এবং আইসিসিউ বেড কেন পায়নি তাই জন্য ডাক্তারদেরই দায়ী করলেন আর কি। পুরো জিনিসটা যেটা চেষ্টা হলো ডাক্তারদের একটা ভিলেন বানিয়ে দেওয়া। ওখানে আমরা দেখলাম যে করুণা নন্দী তার প্রতিবাদ করলেন এবং তিনি বললেন না এটা মিথ্যা কথা বলা হচ্ছে, এটা ঠিক বলা হচ্ছে না সেখানে দাঁড়িয়ে, এবং যে রাজ্য সরকারের যে আইনজীবী তার পেছনে দাঁড়িয়েছিলেন হচ্ছে স্বাস্থ্য সচিব, তিনিও গিয়েছিলেন ওখানে। অথচ সাগর দত্ত মেডিকেল কলেজে যেদিন এই হামলার ঘটনা হলো সেখানে আমরা দেখেছিলাম স্বাস্থ্য সচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, এরা সবাই মিলে ওখানে গেলেন। ওখানে গিয়ে তারা কিন্তু যাতে এই নিরাপত্তা ব্যবস্থা গাফিলতি কিভাবে ঢাকা যায় সেই কথাটাই তারা বারবার করে বলেছিলেন। অথচ সুপ্রিম কোর্টে গিয়েই এনটিআর কিন্তু রাজ্য সরকার সাগরদিঘির নিজেদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা ঢাকতে ডাক্তারদের ওপর পুরো দায়টা চাপিয়ে দিয়েছিলেন। যদি ডাক্তারদেরই দায় থাকে তাহলে যে মহিলা যার মৃত্যু হয়েছে উনি 5 তলায় কি করে বেড পেলেন 4033 নম্বর আসনে? তারপরে তাকে শরীর আরো খারাপ হওয়ায় তাকে আইসিসিউতে, ডাক্তারেরাই তো বলেছিলেন যে তাকে আইসিসিউতে স্থানান্তরিত করার কথা, কিন্তু সেখানে বেড পাওয়া যায়নি। তো ফলে ওখানে গিয়ে গ্রাউন্ডে গিয়ে বলা হবে যে নিরাপত্তা আরো জোরদার করার কথা, আর অথচ আদালতে বলা হবে যে মৃত্যুর দায় ডাক্তারদের। তাহলে বোঝাই যাচ্ছে ফলে যা হওয়ার তাই হয়েছে, অর্থাৎ ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করে দিয়েছেন। 8 ঘন্টার জিবি মিটিং এর পর তারা এটা ঘোষণা করেছেন। তারা বলেইছিলেন যে সুপ্রিম কোর্টের 30 তারিখের হিয়ারিং এর পর তারা আবার কি সিদ্ধান্ত নেবেন তারা জানাবেন। ফলে এই যে বললাম যে অবিশ্বাসের জায়গাটা কিন্তু একদম শেষ বিন্দুতে চলে গেছে। এবার ডাক্তারেরা কি কি দাবি জানাচ্ছে আপনি পড়ে দিই, আপনারা আমাদের স্ক্রিনেও দেখতে পারবেন। 1 নম্বর হচ্ছে দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে তিলোত্তমার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। অতি দ্রুত সব মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
হাসপাতালগুলিতে পুলিশি ব্যবস্থা বাড়াতে হবে, সিভিক ভলেন্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। প্রতিটা মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি গঠন করতে হবে। অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আর ডিএ স্বীকৃতি দিতে হবে। কলেজ হাসপাতাল পরিচালনায় সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। প্রতিনিধিত্ব WHMC ও WHBHRB অর্থাৎ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ও পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম আছে তার দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। এটাই হচ্ছে ডাক্তারদের এই 10 দফা দাবি তারা রাজ্যের কাছে রেখেছে। আমরা আদালতে দেখলাম রাজ্য সরকার কিন্তু বলেছিল 14 দিনের মধ্যে 17 তারিখ হয়েছিল 17 সেপ্টেম্বর, সেখানে কিন্তু তারা এফিডেভিট করে সুপ্রিম কোর্টকে জানায় যে 14 দিনের মধ্যে যে সমস্ত আর কি কাজ আছে, সিসিটিভি লাগানো হোক, শৌচালয় গঠন করা হোক, নিরাপত্তাজনিত কাজ হোক, সেগুলো তারা 14 দিনের মধ্যে করে যাবে। কিন্তু 30 তারিখ রাজ্য আরো সময় চাইলো, যে এখনো তারা করতে পারেনি। যুক্তি হিসাবে তুলে ধরা হলো এটার জন্য বন্যা আছে এবং টেন্ডার জনিত প্রক্রিয়ার জন্য নাকি তারা এটা আটকে গেছে। মাত্র ভাবুন, সিসিটিভি যা লাগানোর কথা মাত্র 26% সিসিটিভি লাগানো হয়েছে। Paragraph 8, last bottom, 6178 were to be installed, 26% have been installed up till, and remaining we are likely to complete by 10th of October. And so far as RG Core is concerned, it is at paragraph 11. Just that no part of the work is above 50%. Duty rooms 49%. That's right. Washrooms 40%. Lighting arrangements 33%. CCTV installation 26%. Why is the progress so tardy? Because I mean, we have been monitoring this now for since 9th of August. Because tender, etc., had to be floated because of all those. But we are like, we'll complete all this road by maximum 15th October. You have said 31st of October, completed by 15th of October now. I'm saying 15th. I've told them myself they wanted time to be 31st so that we don't have to revert back for more time. অর্থাৎ তাদের যে ব্যর্থতার দায়, সেই ব্যর্থতার দায় রাজ্য সরকার কিন্তু ওই বলছে যে প্রশাসনিক কাজ সময় লাগে হতে, কিছুদিন সময় দেওয়া হোক। সেটা যেটা আদালতে বলছে সেটা মুখ্য সচিব একই কথা বলছে ডাক্তারদের, যে আরো ধৈর্য ধরো। ডাক্তাররা যখন তাকে ইমেল করেছে, একদিকে তারা ধৈর্য ধরবে, একদিকে তারা নিরাপত্তা পাবে না, তারা মার খাবে। অতএব সেখানে দাঁড়িয়ে ডাক্তারেরা কোথায় যাবেন? এবং কিছু হলে পুরো বিষয়টা ডাক্তারদের ঘাড়ে ফেলে দেওয়া হবে। যেমন আগে আমরা দেখেছিলাম যে 29 জন নাকি মারা গিয়েছিল এবং সবই কর্মবিরতি বলেই তাদের ঘাড়ে চাপানো হয়েছিল। এবার আসা যাক, যেটা যুক্তি দেয়া হচ্ছে সেটা হচ্ছে বন্যা। নিশ্চয়ই বন্যা হয়েছে, কিন্তু তার জন্য যেখানে বন্যা হয়েছে সেই হসপিটালগুলো ছেড়ে অন্য হসপিটালগুলোতে সিসিটিভি লাগানোর কি এসে গেল? তাতে লাগাতে অসুবিধাটা কোথায়? একইভাবে বলা হচ্ছে যেটা যে আর কি করানোর জন্য যে অন্য জায়গা থেকে আগে থেকে যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা আগে থেকে করা যায়নি, যেটা বলা হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে কার্নিভালের জন্য সেখানে কিন্তু জোর কদমে কাজ এগিয়ে চলেছে। সেখানে টেন্ডার প্রক্রিয়াও খুব ভালোভাবে হচ্ছে। এখানে টেন্ডার, জানি না এখনো পর্যন্ত টেন্ডার কেন হয়নি, 14 দিন বা 15 দিন, যেটা ইমার্জেন্সি কাজ সেটা টেন্ডার প্রক্রিয়া সে রাজ্য সরকার বলেছে। দেখা যাক 14 তারিখের মধ্যে সেই কাজটা তারা করে উঠতে পারে কিনা। ফলে যে এই যে আমি যেটা বললাম, যেখানে আস্থা, সেই আস্থাটা কিন্তু শেষ বিন্দুতে চলে গেছে। এর উপরে দাঁড়িয়ে যে ডাক্তারদের দাবি আছে সেটা হচ্ছে থ্রেড সিন্ডিকেট। যে থ্রেড সিন্ডিকেট এখনো হসপিটালে চলছে এবং সেখানে ইন্দিরা জয়সিং বলেছেন যে এখনো যারা থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তারা এখনো আরজি করে কাজ করছেন, তাদের তিনি সাসপেন্ড করার কথা বলেছেন। যদিও রাজ্য বলেছে যে সিবিআই সেই নামগুলো দিলে কোনো অসুবিধা হবে না, সেগুলো দাঁড়িয়ে 4 জন না 7 জন সেটা দেখার। কিন্তু থ্রেড সিন্ডিকেট আমি আদালতে দেখলাম যে সাগরদিঘির ঘটনাটা কি সেভাবে এলো?
সেটা একটা যখন ইন্দিরা জয়সিং নয় করুণা নন্দী বললেন, কিন্তু সেটা তো প্রথমে বললেন না কেউ, যে আজকে ডাক্তারদের যখন কাজে যোগ দেওয়ার কথা হচ্ছে তখন সেটা একটা পাসিং রেফারেন্স হিসেবে কিন্তু করুণা নন্দী সেই কথাটা বললেন। আর কিন্তু এইটাকে ধরে পরের সিকোয়েন্সগুলো কিন্তু ওদের টানলেন না। এবং যেটা সব থেকে বড় জিনিস, যে যিনি মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির যে হুমকি দিয়েছেন ডাক্তারদের কাজে যোগ না দিলে উনি 50,000 লোক নিয়ে ঢুকে যাবেন, সেখানে কিন্তু আমি না ইন্দিরা জয়সিং না করুণা নন্দী আমরা কিন্তু কারোর মধ্যেই সেটা দেখতে পারিনি। কিন্তু এই হুমকি সিন্ডিকেট, তার কথাই তো তারা বারবার বলছে, যে একটা বিধায়ক যে কথাটা, এবং তার নামে অলরেডি আইএমএ কিন্তু প্রধান বিচারপতিকে মেল পর্যন্ত করেছেন, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জানিয়েছেন, কিন্তু এই রেফারেন্সটা কিন্তু একবারও আমি কিন্তু দেখিনি আদালতে একবারের জন্য উঠে এসেছে। আদতে ওই যে বললাম, রাজ্য সরকারের অগ্রাধিকারটা কোথায়? রাজ্য সরকারের অগ্রাধিকার হচ্ছে কোনো ক্রমে এই ছেলেগুলোকে, এই ডাক্তারি ছেলেগুলোকে, ওনাদের যাতে কোনো ক্রমে আর কি একেবারে যদি উৎসব আসে তাহলে উৎসবের যে হাওয়া বা উৎসবের যে আনন্দ, তার জায়গায় মানুষ থেকে হয়তো তার রাজ্য সরকার ভাবছে এই যে অভয়া নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ, যে জ্বালা যন্ত্রণা ঠিক হয়েছে, সেটা রাজ্য সরকার হয়তো মনে হয়েছে যে উৎসব একটা ইরেজার, যে এই উৎসবটা চলে গেলে যে মানুষের মন থেকে হয়তো ওই জ্বালা যন্ত্রণা ক্ষোভ সবগুলো মুছে যাবে, মানুষ আবার যেরকম ছিল 9ই আগস্টের আগে সেই মুডে ফিরে চলে যাবে। এটি হয়তো রাজ্য সরকারের ভাবনা, যে যেখানে দাঁড়িয়ে যে চলো এটা পেছনের দিকে আরো নিয়ে যাও, এবং ওই একটা লালিপপ ধরিয়ে দাও, যে রাজ্য যে লালিপপটা একটা সময় ধরানো হয়েছিল, ডাক্তারেরা যখন দাবি করেছিলেন পুলিশ কমিশনারকে পদ থেকে সরাতে হবে, এবং অন্যান্য যারা স্বাস্থ্য ক্ষেত্রে বড় বড় ভূমিকায় আছেন তাদের সরানো হবে, সেখানে দাঁড়িয়ে তখন কিন্তু স্বাস্থ্য সচিবেরও পদত্যাগ দাবি করা হয়েছিল, কিন্তু তখন তাকে সরানো হয়নি এই যুক্তিকে রেখে যে একসঙ্গে সবাইকে রাখলে সেটা ক্ষতিগ্রস্ত হবে, কাজ পরিচালনা করতে অসুবিধা হবে। আবারও কিন্তু সেই স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করা হয়েছে, এবং স্বাস্থ্য সচিব নিজে একরকম বলেছেন। সাগরদিঘির আদালতে গিয়ে দেখলাম সম্পূর্ণ তার অন্যরকম ভূমিকা। অর্থাৎ রাজ্য সরকার শীর্ষ কর্তারা হয়তো ভাবছেন কোনো ক্রমে ওই একটা ওই আর কি কুমির ছানার মতো একই জিনিস বারবার করে তাদের দেখিয়ে কোনো ক্রমে তাদের ক্ষোভটা প্রশমিত করা যাবে। কিন্তু যখন কোনো জায়গায় রোগী বেড পাবেন না, পরিকাঠামোগত কোনো সমস্যার কারণে রোগীর মৃত্যু হবে বা অসুবিধায় পড়বে, সেই জায়গাটা পুরোটাই কিন্তু ডাক্তারদের ঘাড়ে এসে পড়বে। অর্থাৎ পরিকাঠামোর যে অপ্রতুল অবস্থা, পরিকাঠামোর যে অব্যবস্থা, তার দায় কিন্তু ডাক্তারদের ঘাড়ে এসেই পড়ছে। ফলে যা হওয়ার সেইটাই হয়েছে, আবার পূর্ণ কর্মবিরতির দিকে চলে যাচ্ছেন ডাক্তাররা। একদিকে পুজো এসে গেছে, এবার যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে এই ডাক্তারদের আলটিমেট যে পুজো, যে তাকে ঘিরে যে অর্থনীতি, তাকে ঘিরে যে ব্যবসা, এইটার বিরুদ্ধে তাদের ডাক্তারদের একটা কোট আনকোট গণশত্রু করে দেওয়ার চেষ্টা দেখবেন পুরো দমে শুরু হয়ে গেছে। যে এই পুজোর মাঝে তারাই হয়তো প্রতিবন্ধকতার চেষ্টা করলো, বা তারাই প্রতিবন্ধকতা করছে, যে এত এত গরিব মানুষ যে তারা সারাটা বছর এই একটা রোজগারের ওপর ব্যবস্থা করে থাকে, তারা সেখানে ডাক্তারেরা, সেটা জুনিয়র ডাক্তাররা সেটা আটকানোর চেষ্টা করছে। দেখুন, নিশ্চয়ই পুজো হবে, কিন্তু এই ডাক্তারদের সিকিউরিটি সেটাও তো দেখতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার যতটা পুজো নিয়ে যতটা উৎসাহিত, যতটা ক্লাবদের টাকা দিতে উৎসাহিত, তাও তো শোনা যাচ্ছে যেসব ক্লাবরা পুজোর অনুদান নিতে চাইছে না তাদের বরঞ্চ হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তাদের বিদ্যুতের বিল পর্যন্ত যেটা ভর্তুকি দেওয়া হয় সেটা দিতে হবে না, নানা কারণে ফিরে আসছে। রাজ্য সরকার পুজোয় অনুদান নিয়ে 70-75 হাজার টাকা জোর করে তাদের নিতেই হবে, যতটা রাজ্য সরকার তাদের উৎসবে যতটা তাদের নজর, কিন্তু ডাক্তারদের এই জায়গাটা তাদের প্রায়োরিটি সেক্টরে নেই, সেটা কিন্তু ক্রমাগত তারা দূরে চলে যাচ্ছে। দেখুন, ডাক্তারেরা স্বাভাবিকভাবেই যে অভয়ার মৃত্যু নিয়ে আরো তারা চেষ্টা করছেন বা আরো তারা দাবি তুলছেন। তারা আগের দিন সিজিও কমপ্লেক্সের সামনে গিয়েও তারা মিছিল করেছেন, ফলে সেই দাবিটা রাখা ভালো, কারণ আলটিমেট কিন্তু
সিবিআই পারবে, যদি পারে, যে প্রকৃতকে খুনি তাকে খুঁজে বার করতে, এবং এই খুনের পেছনে মোটিভটা কি, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। ফলে আবার কর্মবিরতি শুরু হলো, আবার দেখার এই দড়ি টানাটা নিয়ে কত দূর যায়, কারণ এখানে শেষ হওয়ার কোনো জায়গা কিন্তু সহজে দেখা যাচ্ছে না, কারণ আস্থা কিন্তু একেবারেই নেই। কি রাজ্য প্রশাসনের ওপর জুনিয়র ডাক্তারদের আস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দেখার এবার মুখ্য সচিব তাদের ডেকে আবার কি বার্তা দেন, তার কারণ তারা বলেছেন আর বার্তায় কাজ হবে না, তারা এবার হাতে কলমে দেখতে চান কাজগুলো হয়েছে। যে বার্তাটা আগেও তাদের দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল 26% মাত্র সিসিটিভি লাগানো হয়েছে। ফলে পুজোর সময় একদিকে পুজো হবে, অন্যদিকে কিন্তু প্রতিবাদ বা ডাক্তারদের কর্মবিরতিও চলবে। এই পশ্চিমবঙ্গে সত্যি মাটিতে এরকম কিন্তু কোনোদিন দেখা যায়নি যে এই আর কি ডাক্তারদের কর্মবিরতি দিনের পর দিন, মাসের পর মাস এভাবে টানছেই। উল্টো দিকে সরকারের সঙ্গে কোনো জায়গায় একটা কোনো সেতু বন্ধন হচ্ছে না, সেটা কিন্তু সত্যি পশ্চিমবঙ্গের মাটিতে এবার প্রথমে দেখলো। এবং এই ডাক্তারদের পাশে কিন্তু ডাক্তাররা যে কলিনি, তাদের পাশে কিন্তু নাগরিক সমাজ সবসময় সলিড আর কি পাহাড়ের মতো, রকের মতো দাঁড়িয়ে গেছে। ফলে ডাক্তারদের যদি সরকার বা প্রশাসন ভেবে থাকে যে ডাক্তার কতগুলো জুনিয়র ডাক্তার, সেটা তাদের ভুল হবে। কারণ আমরা যখন প্রতিবেদন করছি সেদিনই কিন্তু কলেজ স্কয়ার থেকে আবার রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল আছে, এবং সেখানেও লাখে লাখে মানুষ কিন্তু ডাক্তারদের পাশেই দাঁড়াবে। চলুন আমরাও দেখি যে এরপরে রাজ্য সরকার এই যে কর্মবিরতি, সেটা কিভাবে মোকাবিলা করছে, কত তাড়াতাড়ি যে 10 দফা দাবি রাখা হয়েছে তার ক দফা মানে হয়, এবং সেই নিতে কি কি পদক্ষেপ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।